নমস্কার, আপনারা শুনছেন নিশাচরি কথা। আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বুদ্ধির বাইরে। গল্প পাঠে আমি নীল। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, যদি আপনাদের এই অডিও প্রেজেন্টেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে বুদ্ধির বাইরে। বিজ্ঞানের চোখে ভূতের অস্তিত্ব অচল। পাড়াগাঁয়ের ভূতের ভয় থেকে প্ল্যানচেট, মিডিয়াম তত্ত্ব, রাত বিরেতে সম্ভব অসম্ভব ছায়ামূর্তি দেখে চমকে ওঠা, এসব অনেক কিছুই তর্কের উপাদান যোগায়। ভৌতিক অস্তিত্ব ঈশ্বরের মতোই নানা মতবাদে বিভক্ত। সেখানে আস্তিক, নাস্তিক, স্কেপটিক বা এগনাস্টিক কারোরই অভাব নেই। সোজা কথায়, যুক্তির জগতে ভূতের জায়গা নেই। ভূত মানতে গেলে চোখ বেঁধে পিছু হটতে হয় একেবারে পেলিওলিথিক আদিম যুগে। অশরীরী তত্ত্বে যারা আস্তিক্যবাদী, তাদের সঙ্গে আজ আর তর্ক চলবে না। চরম নিষ্পত্তির জন্যে হাতাহাতি করতে হবে। তবু সবকিছু বৈজ্ঞানিক তত্ত্বতর্কের মধ্যেও একটা কিন্তু থেকেই যায়। এমন কতগুলো প্রশ্ন ওঠে যাদের উত্তর মেলে না। তার মানে এই নয় যে কোনোদিন তাদের উত্তর একেবারেই পাওয়া যাবে না। হয়তো বিজ্ঞানের ব্যাপ্তি একদা সব কিছুর নিঃশেষ সমাধান করে দেবে, কিন্তু যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণ কতগুলো বিচিত্র ঘটনা আমাদের মনকে নানাভাবে আন্দোলিত করতে থাকে। এই রকম একটা ঘটনা আমি বলবো। এটা ভূতের গল্প কিনা জানি না, চোখ কিংবা মনের ভুল কিনা সে সম্বন্ধেও কোনো রায় দিতে আমি প্রস্তুত নই। শুধু যা ঘটেছে সেইটুকুই আমি বলবো। যার যা খুশি তিনি সেইভাবেই এগুলিকে ব্যাখ্যা করতে পারেন। মাত্র একটি কথা জানিয়ে রাখি, এগুলি ঘটেছে সম্পূর্ণ খোলা এবং অপ্রস্তুত চোখের সামনে। গঞ্জিকা বা মাদক দ্রব্যের কোনো প্রভাব এসব ক্ষেত্রে ছিল না। প্রায় 12-13 বছর আগেকার কথা। তখন পশ্চিমবাংলার একটা ছোট্ট গ্রাম থেকে আমি শহরে ডেলি প্যাসেঞ্জারি করতুম। সাইকেল করে আসতে হতো 8 মাইল দূরের স্টেশনে। একটা ছোট দোকানে সাইকেল জমা রেখে আমরা ট্রেন ধরতুম। সন্ধ্যের গাড়িতে ফিরে আবার সাইকেল নিয়ে গ্রামে চলে আসতুম। আমরা বললুম এই জন্যে যে ডেলি প্যাসেঞ্জারি করতুম দুজনে, আমি আর প্রিয়নাথ। মুন্সেফ কোর্টে চাকরি সেরে 5টা নাগাদ প্রিয়নাথের সাইকেল রিপেয়ারিং শপে এসে আমি আড্ডা দিতুম, চা খেতুম। তারপর 7টায় দোকান বন্ধ করে 7:22 ট্রেন ধরতুম দুজনে। কোনো একজনের বাড়ি ফেরবার খুব বেশি তাগিদ না থাকলে ছিল এই আমাদের দৈনন্দিন প্রোগ্রাম। স্টেশন থেকে আমাদের গ্রামের প্রায় সীমানা পর্যন্ত ছড়িয়েছিল একটা অনুর্বর কাঁকড় মাটির মাঠ, যাকে বলে ব্রহ্মডাঙ্গা। জেলা বোর্ডের রাস্তাটা ঢেউ খেলানো মাঠের ভেতর দিয়ে চড়াই উতরাইয়ে চলে গেছে। কোথাও কোথাও 20-22 ফুট পর্যন্ত উপরে উঠেছে দুধারের ঢাল জমি ছাড়িয়ে। পথের পাশে 1.5 মাইল 2 মাইলের মধ্যে কোনো গ্রাম নেই, শুধু এলোমেলো ফণি মনসা আর আকন্দের ঝোপ ছড়িয়ে আছে। এককালে মাঠটা ডাকাতির জন্য বিখ্যাত ছিল। 500 বছরের ভেতরে ওসব উপদ্রব আর শোনা যায়নি, কিন্তু তবুও একা এ পথে ফিরতে সন্ধ্যের পরে গা ছমছম করত। 2-একটা ভূতের কাহিনীও যে মাঝে মাঝে কানে আসতো না এমন নয়, কিন্তু ও ভয়টা কোনোদিন আমাদের মনে যে এতটুকু ছাপ ফেলেছে তা নয়, অন্তত সচেতনভাবে তো নয়। সেদিন কোর্ট থেকে বেরিয়ে কতগুলি সরকারি কাজ সেরে নিতে আমার রাত হয়ে গেল।
প্রিয়নাথের দোকানে আসতেই তার ছোকরা চাকরটা জানালো যে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থেকে যথা নিয়মে 7:22 ট্রেনই ধরেছে প্রিয়নাথ। আমার মনটা দমে গেল। শুধু একা ফিরতে হবে বলেই নয়, দিনটাও ছিল দুর্যোগের। একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, সেই সঙ্গে আকাশ ছেঁড়া বাজের ডাক। বৃষ্টিটা আপাতত থেমেছে বটে, কিন্তু আকাশ এখনো ঘন মেঘে একটা আলকাতরার আস্তব দিয়ে মোড়া। যে কোনো সময় ঝমঝম করে নেমে পড়তে পারে। এরই মধ্যে রাত 9টার পরে ওই সীমাহীন কালো মাঠটার ভেতর দিয়ে একা 8 মাইল সাইকেলে করে আমায় ফিরতে হবে। কারণ সন্ধ্যের পরে স্বভাবতই নির্জন পথটাতে এই বৃষ্টি বাদলের রাতে যে কোনো সহযাত্রী মিলবে এ আশা করাই বিড়ম্বনা। কিন্তু উপায় নেই, আমাকে যেতেই হবে। ঘন কালো মেঘের দিকে তাকিয়ে আমি একটা দীর্ঘশ্বাস ফেললুম। তারপর স্টেশনে এসে 8:28 গাড়ি ধরলুম। ট্রেন ছাড়তে না ছাড়তেই বৃষ্টি নামল। এমন প্রবল বৃষ্টি সচরাচর দেখা যায় না। সারা আকাশটা যেন গলে গলে ঝরে পড়ছে। অন্ধকার সাদা হয়ে গেছে বৃষ্টির কুয়াশায়। মনের মধ্যে দুশ্চিন্তাটা আরো থিতিয়ে বসতে লাগলো। উঁচু কাঁকড়ের রাস্তায় জল দাঁড়াবে না, কিন্তু মাঠের ভেতরে বৃষ্টির সঙ্গে হাওয়া মিশলে অবস্থা যে কি দাঁড়াবে সেটা অনুমান করা শক্ত নয়। বৃষ্টি অবশ্য বেশিক্ষণ রইল না। আধ ঘন্টার মধ্যে আমি স্টেশনে এসে নামতেই দেখি বৃষ্টিও ধরে গেছে। মেঘ হালকা হয়ে গেছে, শুধু অল্প অল্প ইলশে গড়ি পড়ছে তীর করে। যে মুদিখানায় সাইকেল জমা থাকে সে লোকটা ঝাঁপ বন্ধ করার উপক্রম করছিল। আমাকে দেখে হাই তুলল। এই রাতে ফিরবেন? থেকে যান না আমার দোকানে। বললুম, সে হয় না, বাড়িতে সবাই দুশ্চিন্তা করবে। আর একটা কথা অবশ্য বলা গেল না, সে তাগিদটাই প্রবলতর। অর্থাৎ মাসখানেক আমি বিয়ে করেছি এবং মাত্র 3 দিন আগে স্ত্রী এসেছে বাপের বাড়ি থেকে। দোকানদার সাইকেলটা বের করে দিল। জিজ্ঞেস করলুম, প্রিয়নাথ চলে গেছে? হ্যাঁ, উনি তো 7:55 গাড়ি দিয়ে নামলেন। ভেঙে বৃষ্টি আসছিল, বাস চমকাচ্ছিল ঘন ঘন। ওনাকে দাঁড়িয়ে যেতে বললাম, রাজি হলেন না। বললেন বো বো করে চলে যাবে। বো করে চলে যাব, আমিও ভাবলুম। তারপর সেই ঘন কালো অন্ধকারে তীরে বৃষ্টির ভেতরেই সাইকেল নিয়ে প্রায় ঝাঁপ দিয়ে পড়লুম। 15 মিনিটের মধ্যেই মাঠের রাস্তায় এসে পড়ল। দুধারে নিবিড় কৃষ্ণতার ভেতরে ব্যাঙের ডাক, ঝিঁঝির আওয়াজ আর ছোট বড় নালায় বর্ষার জলের কলধ্বনি। ল্যাম্পের ছোট আলোটিতে সামনের 5-7 হাত দূর পর্যন্ত বাঁকুড়ার রাঙা মাটি ছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু কিছুক্ষণ পরে সেটুকুও আর রইল না। ল্যাম্পে তেল ছিল না, খেয়াল করিনি। ক্ষীণ হতে হতে দপ করে নিভে গেল সেটা। এইবার আমার ভয় করতে লাগলো। চেনা রাস্তা, যতই অন্ধকার থাক ঠিক নির্ভুলভাবেই চলে যাব। তবু অন্ধকার, এই নির্জনতা। একবার যদি অসাবধান হই তাহলে সাইকেল নিয়ে একেবারে 10-12 হাত নিচে গড়িয়ে পড়ব। দু চোখকে যত দূর সম্ভব তীব্র করে আমি সাইকেল চালাতে লাগলুম। তাড়াতাড়ি যেতে ভরসা হচ্ছে না, তবু উত্তেজনায় আপনা থেকেই দ্রুত বেগে পা ঘুরছিল প্যাডেলে। সেকেলের বিয়েসে বাইক আমার মনের শাসন না মেনেই যেন সে শোঁ শোঁ করে উড়ে চলল। থামো হে সে, থামো। অন্ধকার ছিঁড়ে যেন তীরের মতো স্বর উঠল একটা। প্যাডেলে আচমকা পা থেমে গেল আমার। পেছন থেকে পরিষ্কার গলায় ডাকলো প্রিয়নাথ। অত তারা কিসের হে? আমি যে সেই 1 ঘন্টা ধরে মাঠের ভেতরে তোমার জন্য হাত নির্দেশ করে দাঁড়িয়ে আছি। বিস্ময়ে এবং আনন্দে আমি সাইকেল থেকে নেমে এলুম। অন্ধকারও দেখা গেল পেছন থেকে প্রিয়নাথ দ্রুত আমার দিকে এগিয়ে আসছে।
ব্যাপার কি হে? সেই 7:55 ট্রেনে নেমে এতক্ষণ মাঠের ভেতরে কি করছিলে? প্রিয়নাথ বলল, ভারী মজার ব্যাপার হয়েছে একটা। এই বর্ষার রাতে মাঠের ভেতরে কি এমন মজার ব্যাপার হতে পারে? আর তোমার সাইকেলই বা গেল কোথায়? অন্ধকারে প্রিয়নাথ এবার অল্প একটু শব্দ করে হেসে উঠল। বলল, বলছি তো, সে অনেক কথা, গ্রামে ফিরে শুনবে খন। আপাতত তোমার কেরিয়ার আমায় তুলে নাও তো। বেশ, উঠে পড়ো চটপট। প্রিয়নাথ কাছে এলো। দেখেছো কাণ্ড? জলে কাদে একেবারে মাখামাখি হয়ে গেছি, হাড়ের ভেতর শুদ্ধ কাঁপছে ঠকঠক করে। পড়ে গিয়েছিলে নাকি? সে আর বলো কেন, আছাড় বলে আছাড়, একেবারে অতল জলের তলায়, কাদার মধ্যে প্রায় বসে গিয়েছিল। যাক, বাড়ি ফিরেই শুনবে সেসব কথা। আমি সাইকেলের প্যাডেল ঘোরালো। তড়াক করে প্রিয়নাথ পেছনে উঠে বসলো। একটা ঝাঁকুনি লাগলো। টের পেলুম শীতের আংটাটা প্রিয়নাথ আঁকড়ে রয়েছে। এই ভিজে রাস্তায় এমন অন্ধকারে আর একটা মানুষকে কেরিয়ারে তুলে নেওয়া যে কী দুর্ভোগ সে বলে বোঝাতে হবে না। কিন্তু অনুভব করলাম হঠাৎ যেন আমার গায়ে দ্বিগুণ শক্তি বেড়ে গেছে। প্রিয়নাথের অতখানি ওজন আমাকে বিন্দুমাত্র কাবু করতে পারল না। সেকেলের মজবুত বিএসএ সাইকেল শন শন করে চলতে লাগলো। এমনকি অন্ধকারের সম্ভাব্য বিপদটাও মুছে গেল মন থেকে। প্রিয়নাথ কোনো কথা বলছে না, আমিও না। নিঃশব্দে প্রায় 15 মিনিট চলবার পর হঠাৎ দূর থেকে জলের একটা উগ্র গর্জন শোনা গেল। আমি চমকে বললুম, ও কি, খোয়াইতে বান এলো নাকি? এইবার বিচিত্র ব্যাপার ঘটল একটা। প্রিয়নাথ আমার কথার জবাব দিল, কিন্তু পেছনের কেরিয়ার থেকে নয়। পরম বিস্ময় দেখল আমার সাইকেল থেকে প্রায় 15 হাত সম্মুখে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে প্রিয়নাথ। হ্যাঁ, অন্ধকারেও দেখতে পেলুম প্রিয়নাথই দাঁড়িয়ে রয়েছে। প্রিয়নাথ ডেকে বলল, নামো সে, নামো। বানের জলে খোয়াইয়ের পচা কাঠের চুলটা ভেসে গেছে, আর এগুলো খাড়া 30 হাত নিচে আছড়ে পড়বে। মুহূর্তের মধ্যে সারা শরীরে আমার বিদ্যুৎ বয়ে গেল। কখন কেরিয়ার থেকে নামলো প্রিয়নাথ? কখনই বা এমন করে 15 হাত দৌড়ে গেল সে? সাইকেলের গতি মন্দা করতে করতে আবার শুনলাম, এখনই নামো সে, এখনই নামো, নইলে আমার যা হয়েছে সে দশা তোমারও হবে। ক সেকেন্ডের মধ্যে সবটা ঘটলো জানি না। দেখলুম প্রিয়নাথের চোখ দুটো জ্বলে উঠল। তারপর যেন করটির কোটর ছেড়ে সে দুটো চোখ তীক্ষ্ণ উজ্জ্বল আলোর মতো উড়ে আসতে লাগলো আমার দিকে, যেন ফসফরাসের দুটো অতিকায় পতঙ্গ। পরদিন সকালে আমাকে পাওয়া গেল রাস্তার ওপরে। সাইকেলটাকে জড়িয়ে ধরে আমি পড়েছিলুম। আর প্রিয়নাথকে পাওয়া গেল ভাঙা পুল থেকে 23-24 হাত নিচে, আরও 3-4 ফুট জল কাদার তলায়। ওপর দিকে পা দুটো তুলে তার পেট পর্যন্ত কাদার মধ্যে গাঁথা। ভাঙা সাইকেলটা খানিক দূরে একখানা বড় পাথরের ওপরে ঝুলে রয়েছে। শুনছিলেন বুদ্ধির বাইরে, রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে নীল। আমাদের এই অডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিশাচরি কথাকে। আপনারা নিজেদের মতামত আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক ডেসক্রিপশনে রয়েছে। আমরা আবার ফিরে আসবো ঠিক পরের শনিবার রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশাচরি কথা।